বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছো সবাই। নোয়াখালী কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আমি আলোচনা করছিলাম তোমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারের ব্যবসার হিসাব। এটি আমার চতুর্থ ক্লাস। আমি আগে বলেছি 4টি ক্লাসের মাধ্যমে আমি অধ্যায়টি শেষ করতে চেষ্টা করি। অংশীদারের ব্যবসার হিসাব এটা অনেক বড় একটা অধ্যায়। এখান থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষা প্রশ্ন থাকে, এমসিকিউতে প্রশ্ন থাকে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে এমসিকিউতে প্রশ্ন অবশ্যই থাকবে। এজন্য তোমরা খুঁটিনাটি অঙ্কের গাণিতিক দিকগুলো, থিওরিটিক্যাল দিকগুলো খুব ভালো করে দেখবে। আমরা গত 2টি ক্লাসে আমি আলোচনা করেছিলাম গাণিতিক সমস্যা নিয়ে। আজকে আলোচনা করব আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে। আশা করছি এতে তোমাদের বৃহৎ একটা অঙ্ক সংক্রান্ত আমি আশা করি 95%-এর বেশি সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। 3টা অঙ্ক যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। আসো, আজকে আমরা আলোচনা করব সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব এবং সমন্বিত মূলধন হিসাব। প্রতি অল্টারনেট ইয়ারে বোর্ডে এই জাতীয় প্রশ্ন থাকে, অর্থাৎ প্রতি 2 বছরে অথবা প্রতি 3 বছরে একবার সমন্বিত মূলধন এবং সমন্বিত আবন্টন হিসাব সংক্রান্ত প্রশ্ন থাকে এবং এটি আমাদের জন্য একটু জটিলও বটে। একটু ভালো করে তোমরা খেয়াল করবে। দেখো, সমন্বিত আবন্টন হিসাব কি? অংশীদারগণ তাদের পারস্পরিক দেনা বা পাওনা হিসাবভূত করার পরে তারপরও যদি দেখা যায় যে ভুলবশত বা অসাবধানতাবশত কোনো দফা, কোনো খরচ, কোনো আয় যদি বাদ পড়ে যায়, সেটিকে পুনরায় সমন্বয় করে হিসাবভূত করার জন্য যে হিসাব প্রস্তুত করবে সেটি সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব অথবা সমন্বিত মূলধন হিসাব। তাহলে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কি আসবে? লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় যে সকল দফাগুলো ভুলে বাদ পড়ে গিয়েছে শুধু সেই দফাগুলো আসবে। মজার ব্যাপার হলো তারা সবসময় মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ এই 2টি দফা হিসাবভুক্ত করতে ভুলে যায়। উত্তোলনের সুদ হিসাবভুক্ত করানো খুব বেশি সমস্যা না, আমাদের সমস্যা হবে মূলধনের সুদ হিসাবভুক্ত করানো। আমি আগে বলেছি তারা মূলধন হিসাব প্রস্তুত করে ফেলেছে, অর্থাৎ সমাপনী মূলধন তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। আর আমরা জানি মূলধনের সুদ ধার্য করতে হয় প্রারম্ভিক মূলধন। প্রশ্নে তোমাকে দেওয়া থাকবে সমাপনী মূলধন। এই সমাপনী মূলধনকে পিছনে গিয়ে আমরা প্রারম্ভিক মূলধনে যেতে হবে। অর্থাৎ মূলধন হিসাব করার সময় যে সমস্ত দফাগুলো প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করেছি সেগুলোকে এখন বিয়োগ করব, আর যে সমস্ত দফাগুলো মূলধন হিসাব নির্ণয়ের সময় বিয়োগ করেছি সেগুলোকে আমরা এখন যোগ করব। অনেকটা চিংড়ি মাছ তোমরা জানো পিছনের দিকে হাঁটে, আমরা সমাপনী মূলধন থেকে পিছনের দিকে গিয়ে প্রারম্ভিক মূলধন বের করব, কারণ মূলধনের সুদ নির্ণয় করতে হয় প্রারম্ভিক মূলধনের পর। এটি সবচেয়ে বড় ঝামেলার বিষয় এবং পরীক্ষার্থীতে থাকবে, নিশ্চিত থাকবে। দেখো, আমরা বোর্ডে একটা অঙ্ক দিয়েছি তোমাদের জন্য। রাজা, বাদশাহ এবং সম্রাট একটি অংশীদারের কারবারে 3 জন অংশীদার। রাজা, বাদশাহ এবং সম্রাট, যিনি রাজা তিনি বাদশাহ তিনি সম্রাট। তারা লাভ লোকসান বন্টন করে 2/1, 3/1 এবং 6/1 হার। লাভ লোকসান বন্টন সংযুক্ত কিছু সমস্যা প্রথম ক্লাসে আলোচনা করেছি। গত 2টি অঙ্ক দিয়েছি 2 সিস্টেমে, আজকে তৃতীয়টা ভগ্নাংশে দেওয়া থাকবে। দেখো, 2/1, 3/1 এবং 6/1। আমরা প্রথম ক্লাসটা যারা দেখেছো তারা দেখেছো যে যদি এইভাবে দেওয়া থাকে 2/1, 2, 3 এবং 6, লসাগু 6 দিয়ে গুণ করলে হবে 3, 3/1, 6 দিয়ে গুণ করলে হবে 2, 6/1, 6 দিয়ে গুণ করলে হবে 1। অর্থাৎ তারা লাভ লোকসান বন্টন করবে 3, 2, 1 অনুপাত। এই সংক্রান্ত একটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন না থাকলে অঙ্ক করার সময় আমাদের এটি কাজে লাগবে। তাহলে তাদের লাভ লোকসান বন্টনের হার কত হবে? 3:2:1।
ভগ্নাংশে দেওয়া থাকলে ভগ্নাংশের হরগুলোকে লসাগু করবে, লসাগু দিয়ে সবগুলোকে গুণ করবে, গুণ করলে যেটি হবে সেটি হবে তোমার লাভ লোকসান বন্টনের হার। তারপর আসো 2018 সালের 31 ডিসেম্বর উত্তোলন, বেতন এবং মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধন এত এত এবং এত টাকা। খেয়াল করো, এই অঙ্কটি করা খুবই সোজা যদি তুমি প্রশ্নের অংশটুকু বুঝো। খেয়াল করবে প্রশ্নে তোমাকে একটা সমাপনী মূলধন দেওয়া থাকবে। সমাপনী মূলধন দেওয়ার সময় যেই যেই দফাগুলো সমন্বয় করে সমাপনী মূলধন দিয়েছে সেই দফাগুলোকে তুমি অল্টারনেট করে প্রারম্ভিক মূলধনে যাবে। তারা এখানে বলেছে উত্তোলন, বেতন এবং মুনাফার অংশ, এই তিনটি সমন্বয় করে সমাপনী মূলধন পাওয়া গেছে। তাহলে আমরা এখন এই তিনটি সমন্বয় করে প্রারম্ভিক মূলধনে যাব। ক্লিয়ার? এই লাইনটা ভালো করে বুঝলে তোমার অঙ্কের 60% কমপ্লিট। আমি আবার পড়ি, 18 সালের 31 ডিসেম্বর উত্তোলন, বেতন এবং মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের সমাপনী মূলধন দেওয়া আছে। আমরা শুধু এই তিনটি সমন্বয় করে, আর যদি অতিরিক্ত মূলধন থাকে সেটি সমন্বয় করে আমরা প্রারম্ভিক মূলধনে যাব। তারপর আসো পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ভুলক্রমে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ ধার্যকরণ বাদ পড়ে গেছে, যার পর 10% সুদ ধরার পর। তো আমি যে কথা বলেছিলাম, তারা সবসময় মূলধনের সুদ ধার্য করতে ভুলে যায়, এটি সবচেয়ে ঝামেলা। আর উত্তোলনের সুদ সংক্রান্ত সমস্যা হবে না, মূলধনের সুদ বের করতে হবে প্রারম্ভিক মূলধনের উপর। প্রশ্নে তারা আমাদের দিবে সমাপনী মূলধন। এই জন্য আমরা যদি প্রশ্নে বলা থাকে প্রারম্ভিক মূলধন বের করো, প্রারম্ভিক মূলধন বের করতে হবে। প্রশ্নে যদি নাও বলা থাকে, আমার প্রয়োজনে, অঙ্কের প্রয়োজনে আমাকে প্রথমে প্রারম্ভিক মূলধন বের করতে হবে এবং সেটি আমরা করব নোটে। এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে। তারপর আসো উত্তোলনের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে, উত্তোলন সুদের পরিমাণও প্রশ্নে দেওয়া আছে। তাহলে তারা প্রশ্নে আমাকে বলেছে দুটি দফা হিসাবে উত্তর করতে ভুলে গেছে, একটি মূলধনের সুদ আর একটি উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ তারা প্রশ্নে দিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, মূলধনের সুদ বের করতে হবে আমাদের। বছরের মাঝামাঝি সময়ে বাদশাহ মানে দ্বিতীয় অংশীদার কারবারকে অতিরিক্ত মূলধন দিয়েছে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে এটিকে আমরা সমন্বয় করব। সার্বিক দায়িত্ব পালনের জন্য সম্রাট মাসে 500 টাকা করিয়া বেতন পাবে। একজন অংশীদার কারবার থেকে বেতন পাবে, তার বেতন সমন্বয় করে সমাপনী মূলধন এসেছে। প্রতি মাসে 500 টাকা করে 12 মাসে কত বেতন পেয়েছে? 6000 টাকা। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় আমরা এটি হিসাব করতে পারি। বেতন বাদ দেওয়ার পর নির্ণয় সমন্বয় সাধারণ পূর্বে কারবার লাভের পরিমাণ ছিল 49,920 টাকা, অর্থাৎ বেতন বাদ দেওয়ার পর নিট লাভ হিসাব করতে করেছে। এখন আমরা মূলধন নির্ণয়ে যে নিট লাভকে বন্টন করব, সেখানে বেতনটা বাদ দিয়ে বন্টন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দফা দেখো, অংশীদারগণ কারবারের মোট মূলধন 1,80,000 টাকা সংরক্ষণ করো, এটা বলে সংরক্ষিত মূলধন। অংশীদারগণ সিদ্ধান্ত নিয়েছে হিসাবকাল শেষে আমাদের মূলধন পরিমাণ এত স্থির থাকবে, অর্থাৎ 1,80,000 টাকা। আমাদের অনুপাত ছিল 3-2-1। তাহলে 1,80,000 টাকা প্রথম জন রাজা, তার সমাপনী মূলধন হবে 90,000 টাকা। তৃতীয় জন বাদশাহ, তার সমাপনী মূলধন হবে 60,000 টাকা। তৃতীয় জন সম্রাট, তার মূলধন হবে 30,000 টাকা। 3-2-1 অনুপাত। যদি কারো ইচ্ছে বেশি মূলধন থাকে সে উঠে নিয়ে যাবে, আর যদি কারো ইচ্ছে কম মূলধন থাকে সে কারবারের নগদে নিয়ে আসবে। যেটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি তোমাদের। এবং সমন্বিত লাভ লোকসান হিসেবের অঙ্কে এই দফাটি প্রায় সময় প্রশ্নে থাকে। আমাদের করণীয় প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সমন্বিত লাভ লোকসান বন্টন করো, পুনঃসমন্বিত মূলধন হিসাব। খেয়াল করবে প্রশ্নে যদি মূলধন সংরক্ষণ করতে বলা হয়, অর্থাৎ আমাদের মূলধন এত টাকা থাকবে, তাহলে আমরা সমন্বিত মূলধন হিসাব করবো না, তখন আমাদের করতে হবে পুনঃসমন্বিত মূলধন হিসাব। খুব ভালো করে মনে রাখবে ব্যাপারটি। যদি প্রশ্নে সংরক্ষিত মূলধন দেওয়া থাকে, অর্থাৎ তারা সিদ্ধান্ত নেয় আমাদের সমাপনী মূলধন এত থাকবে, সেক্ষেত্রে আমরা সমন্বিত মূলধন হিসাব করতে পারবো না, আমাদের করতে হবে
সমন্বিত পুনঃসমন্বিত মূলধন হিসাব। আসো আমরা অঙ্কে আসি। প্রথমে প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করার জন্য করণীয় ক, সংক্ষেপে লিখেছি আমি বিবরণ রাজা, বাদশাহ এবং সম্রাট। সম্ভাব্য মূলধন কার কত ছিল? প্রথম ধন ছিল ৭৪,৩৭০ টাকা, দ্বিতীয় ধন ৮৫,১৭০ টাকা, তৃতীয় ধন ৪৭,৮৮৫ টাকা সমভাবে মূলধন। এবং জানলাম কোন কোন দফাগুলো সমন্বয় করে প্রারম্ভিক মূলধনে যেতে হবে। উত্তোলন, বেতন এবং মুনাফা এই তিনটি সমন্বয় করুন। উত্তোলন প্রশ্নে দেওয়া আছে, খেয়াল করো। আমরা আগে উত্তোলন সমান মূলধন নির্ণয়ের সময় উত্তোলন মূলধনকে হ্রাস করে বিয়োগ করেছিলাম, এখন উত্তোলনকে যোগ করব। উত্তোলন ছিল 18,000, 10,000 এবং 12,000। আর কি বেতন? বেতন পাবে একজন অংশীদার সম্রাট, মাসে 500 টাকা করিয়া বেতন পাবে। সম্রাটের বেতন মাসে 500 করে, 12 মাসে 6,000 টাকা বেতন পাবে রাজা, বাদশাহ নয় সম্রাট। প্রতি লাইনে পরে বিয়োগ করলে ভালো, আমাদের জায়গা হবে না, এই জন্য আমি একাত্র করব। তারপরে মুনাফার অংশ। দেখো আমাদের মুনাফার অংশ কত ছিল? 49,920 টাকা। 49,920 থেকে 6,000 বাদ দিল। 6,000 বাদ দিলে থাকে কত? 43,920। $21,960। 640, 7,320। এখানে বলা নাই, কিন্তু আমরা জানি মূলধন হিসাব করার সময় প্রারম্ভিক মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধনকে যোগ করেছি। একজন অংশীদারের অতিরিক্ত মূলধন আছে 15,000 টাকা, বাদশাহ, তাহলে বাদশার অতিরিক্ত মূলধনকে বাদ দিতে হবে। অতিরিক্ত মূলধন 15,000 টাকা। $70,410। 65,530। তাহলে প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। মূলধনের সুদ, দশ পার্সেন্ট হারে 7,041 টাকা। বাদশাহ অতিরিক্ত মূলধন আছে বছরের মাঝামাঝি, তাহলে অতিরিক্ত মূলধন সুদ পাবে 6 মাসে। 15,000 টাকার পরে 10% আরো 6 মাসে সুদ কত? 750 টাকা। তাহলে মূলধনের সুদ রাজা 7,041 টাকা, বাদশাহ 7,303 টাকা এবং সম্রাট 4,656 টাকা। এবং এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। সমন্বিত মূলধন হিসাবের অঙ্কে তোমরা মনে রাখবে, প্রারম্ভিক মূলধন তোমাকে অবশ্যই বের করতে হবে। কীভাবে বের করবে? কষ্টের সমাপনী মূলধন দেওয়া থাকবে যে লাইনে, সেখানে বলা থাকবে কোন কোন দফা সমন্বয় করে সমাপনী মূলধন পেয়েছে। আমরা এখন সেগুলো পুনঃসমন্বয় করে আমরা প্রারম্ভিক মূলধন পাবো এবং প্রারম্ভিক মূলধনে সুদ বের করবো। যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন দিয়ে থাকে সেটির উপরও তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। তাহলে ক অংশের কাজ শেষ। এবার আসো খ অংশে। খ আমাদের কাছে
করতে বলা হলো সমন্বিত লাভ বা ক্ষতির অংশ নির্ণয় করো, মানে সমন্বিত লাভ লোকসান আবরণ হিসাব করলে আমরা এটি পাবো। আসো সমন্বিত লাভ লোকসান আবরণ হিসাব করবো। দেখো অংশীদারগণের লাভ লোকসান সমন্বয় হিসাব, অসমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, যে কোনো নাম ব্যবহার করতে পারি আমরা। 18 সাল 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য ডেবিট ক্রেডিট, ডেবিট দিয়ে আসবে যে সমস্ত খরচগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ভুলে বাদ পড়ে গেছে, আর যে সমস্ত আয়গুলো বাদ পড়ে গেছে সেগুলো যাবে ক্রেডিট দিকে। আমাদের বলা হয়েছিল মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ এর দুটি দফা বাদ পড়েছে। প্রথম উত্তোলনের সুদ আমরা লিখে দিয়েছি এখানে। উত্তোলনের সুদ প্রশ্নে দেওয়া আছে 1000, 900, 800, 2700 টাকা। এটা প্রশ্নে দেওয়া ছিল, দেওয়া না থাকলে আমরা একই নামে বের করতাম, যেটা আগে শিখেছি। মূলধনের সুদ করণীয় পথে আমরা পেয়েছি। করণীয় পথে মূলধনের সুদ ছিল 7041 টাকা, 7303 টাকা এবং 4600। ব্যাস, খেয়াল রাখতে হবে যেটি ভুলে গেছে শুধু সেটিই আসবে। মূলধনের সুদ হিসাব করতে ভুলে গেছে সেটি আসছে, উত্তোলনের সুদ হিসাব করতে ভুলে গেছে সেটি আসছে, আর কোনো লেনদেন এখানে আসবে না। সমন্বয়পুর সমন্বিত ক্ষতির অংশ, মূলত এখানে ক্ষতি বেশি হয়ে থাকে। সমন্বিত ক্ষতির অংশ এই 16,300 টাকা ক্ষতি অংশীদারগণের মাঝে আমরা বন্টন করব কি অনুপাতে? 3-2-1 অনুপাতে। কত হয় দেখো, 8,150, 5,433, শেষ। আবার বলছি, লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে যে যে দফাগুলো বলে গেছে শুধু সেগুলো আনবে। যদি ক্রেডিট দিক বড় হয় বন্টনযোগ্য লাভ হবে, আর যদি ডেবিট দিক বড় হয় তাহলে সমন্বিত ক্ষতির অংশ চুক্তি মোতাবেক বন্টন করে দেবে। শেষ। এবার আসে অংশীদারদের পুনঃ সমন্বিত মূলধন হিসাব। মূলধন হিসাব আসবে শুধুমাত্র মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ, সমন্বিত ক্ষতির অংশ। আমরা শুরু করব মূলধনের সুদ। খেয়াল রাখবে এটা আমরা শুরু করব সমাপনী মূলধন দিয়ে, প্রশ্নে যেটি দেওয়া ছিল সেটি দিয়ে। এই জন্য এখানে 31 ডিসেম্বর তারিখ দিয়ে শুরু করব। শিক্ষার্থীবৃন্দ আসো, 31 ডিসেম্বর তাদের মূলধন ছিল কত? ব্যালেন্স বিএফ 74,370, 85,170, 47,885। খেয়াল রাখবে এখানে আসবে সমাপনী মূলধন। তোমরা অনেকেই এই জায়গা ভুল করো, অনেকে প্রারম্ভিক মূলধন দাও। প্রারম্ভিক মূলধন এখানে আসবে না। খেয়াল রাখবে প্রারম্ভিক মূলধন আসবে মূলধন হিসাবে, আমরা করছি সমন্বিত অথবা পুনঃ সমন্বিত মূলধন হিসাবে। তারপরে আমাদের আসবে যে যে দফাগুলো বলেছে, মূলধনের সুদ 31 ডিসেম্বর, সমন্বিত লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধনের সুদ 7,041, 7,303, 4,600,
56। আর আসবে উত্তোলনের সুদ ডেবিট দিকে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব উত্তোলনের সুদ 1900 800। আর আসবে ক্ষতির অংশ $8,150 $5,433 2,700 কাজ শেষ। মূল কাজ আমাদের এখানে শেষ। এখানে আমরা নতুন করে একটি সমন্বয় দিয়েছি। অংশীদারগণ কারবারের মোট মূলধন 1,80,000 টাকা রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ হিসাবকাল শেষে তাদের মূলধন হবে এই 1,80,000 টাকা তিনজনে। তাহলে ব্যালেন্স সিটিতে বসাই দেবো আগে ডিসেম্বর 31 1,80,000 টাকা, রাজা হবে 90,000, 60,000 এবং মজার ব্যাপার সহন মূলধন আমরা বের করি। এখানে তারা বলে দিয়েছে সহন মূলধন এত থাকতে হবে। এটিকে এই জন্য আমরা বলেছি পুনঃসমন্বিত মূলধন হিসাব। এখন এটি করতে গিয়ে চুক্তি মোতাবেক কারো যদি বেশি থাকে, যেমন কম তার সহন মূলধন থাকার কথা 90,000 টাকা, ধরো তার আছে 92,000 টাকা সহন মূলধন, তাহলে অতিরিক্ত 2,000 টাকা উঠে নিয়ে যাব। আর যদি তার 85,000 টাকা থাকে আরও 5,000 টাকা আমরা নিয়ে আসবো। সেটি নগদান হিসাব নামে ঘাটতি মূলধন আনয়ন অথবা উদ্বৃত্ত মূলধন উত্তোলন নামে আমরা দেখো প্রথম জন তার ডেবিট দিক বড়, এখানে 92,150 টাকা। তাহলে কয়ের ঘাটতি থাকে কত? দেখো রাজা তার থাকার কথা 90,000, তার মূলধনে ঘাটতি আছে, এই জন্য সে 17,739 টাকা নগদে নিয়ে আসবে। অর্থাৎ খতিয়ানের সিস্টেম তোমরা জানো, যেদিক বড় সেদিক আগে যোগ করতে হয়। রাজা মূলধন হিসেবে ডেবিট দিক বড়, ডেবিট দিয়ে যোগ করেছি, তার 17,739 টাকা ঘাটতি আছে, সেটা সে নগদে নিয়ে আসবে। নগদান হিসাব প্যাকেটে ঘাটতি মূলধন আনা ডিসেম্বরের 31 তারিখ অর্থাৎ শেষ দিন। বাদশাহ থাকার কথা 60,000, কিন্তু তার আছে 1,01,240 টাকা। তোমরা ক্রেডিট দিয়ে যোগফল থেকে ডেবিট দিয়ে বাদ দিলে পাবে 1,01,240 টাকা। চুক্তি মোতাবেক সে 60,000 টাকা রাখার কথা, 60,000 টাকা রেখে বাকি টাকা উদ্বৃত্ত সে উত্তোলন করবে। 60,000 টাকা রেখে 41,240 টাকা উত্তোলন করবে। ঠিক একই রকম সম্রাট, তার আছে 52,541 থাকার কথা 45,000 টাকা, তার আছে 48,924 টাকা সমন্বয় করার পরে। তাহলে 45,000 টাকা রেখে 45 তার হবে 30,000 টাকা, তার 30,000 টাকা রেখে উদ্বৃত্ত টাকা সে উত্তোলন করবে। খেয়াল করো, উদ্বৃত্ত কত হবে? বিয়োগ 900 বিয়োগ 2,717 বিয়োগ 3,924। এখানে 30,000 টাকা থাকবে, সে উত্তোলন করবে 18,924। তার থাকার কথা 60,000, বাদশাহ সে
রাখবো কত? 92,473 বিয়োগ 800 বিয়োগ 5,433 বিয়োগ 7,000, 26,240 টাকা সে উত্তোলন করবে। ব্যাস এটুকু খেয়াল করো। চুক্তি মোতাবেক সমাধান মূলধন রাখার জন্য উদ্ধৃত মূলধন থাকলে উঠে নিয়ে যাবে, ঘাটতি মূলধন থাকলে সে কারবারে নগদে নিয়ে আসবে। এটুকু আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত কলেবরে 4টি ক্লাসের মধ্যে পুরো অধ্যায়টি শেষ করার জন্য। আমি আশা করছি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে এবং আজকের ক্লাসটি ভালো করে দেখবে, বারবার রিভাইজ করবে অংশীদার কারবার সংক্রান্ত। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে জানাবে, আর পরবর্তীতে অন্য অধ্যায় করলেও এগুলো সেখানে আলোচনা করবে। আমি আমার হাতের লেখা পরিষ্কার নয়, তোমরা ভালো করে জানো। আমি চেষ্টা করেছি, এই জন্য তোমরা বারবার ভিডিওগুলো দেখে বুঝতে চেষ্টা করবে। আর তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা আমরা বিবেচনা করবো, আগামী ক্লাসে কোনো উত্তর দেবো ইনশাল্লাহ। আর অন্য বিষয়ে অন্য কোনো ক্লাসের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সেটা আমরা জানাবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।